খালাস পেয়েছেন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবী। জানিয়েছেন রায়ের মাধ্যমে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। একই সাথে রায়ের সাথে সিন্ডিকেটের মাধ্যমে বিচার বিভাগের নিয়ন্ত্রণ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। তার কাছ থেকে জানবো রায়ের কি বলেছে বিচারপতিরা। আরিফ, রায়ে কি বলেছেন বিচারপতিরা জানাবেন আমাদের। মারিয়া, এটা বাংলাদেশের ইতিহাসের একদমই নতুন ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে কোনো মামলায় এই যে খালাস পাওয়ার বিষয়টি, এটি আসলে বাংলাদেশের ইতিহাসেই নতুন। আমরা সেটি দেখতে পাচ্ছিলাম এটিএম আজহারুল ইসলাম তার যে রায়ের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে তিনি কিন্তু ২০১৪ সালে ৬টি মামলার মধ্যে ৩টি মামলায় কিন্তু মৃত্যুদণ্ড পেয়েছিলেন এবং সেই মামলার পর তিনি আপিল করেছেন। সেই আপিলও কিন্তু বহাল রেখেছিল আপিল বিভাগ, কিন্তু সেই আপিলের পর রিভিউ আপিল করার পর সেটি কিন্তু আবার নতুন করে আদালত মঞ্জুর করেন এবং সেটিরই দীর্ঘ শুনানির পর গত ৮ মে কিন্তু রায়ের দিন, আজকের দিন ধার্য করেছিলেন এবং আজকে সেই রায়ের দিনে আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেছে। এবং আদালতের অবজারভেশন যেটি আমরা এটিএম আজহারুলের যে আইনজীবী রয়েছেন শিশির মনির, তিনি যেমনটি জানিয়েছেন, আদালতে কিন্তু তারা বলছেন যে তারা যেভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সেই যুক্তিতর্ক উপস্থাপন কিন্তু আদালত গ্রহণ করেছেন এবং তার আদালত বলছেন যে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগেই মিথ্যা এবং ভিত্তিহীন এবং সেটি প্রমাণ করতে পেরেছেন এই যে এটিএম আজহারুলের আইনজীবীরা, তারা সেটি জানিয়েছেন এবং সে কারণেই কিন্তু আসলে তাকে খালাস প্রদান করা হয়েছে। আইনজীবীরা বলছেন যে এই রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, পাশাপাশি সত্য যে সেটি উঠে এসেছে, মিথ্যার পরাজয় হয়েছে এবং তারা জানিয়েছেন যে এতদিন পর্যন্ত যেভাবে এই এটিএম আজহারুলকে মিথ্যা মামলায় হয়রানি করে এই মিথ্যা মামলায় তাকে কিন্তু জেলে রাখা হয়েছে, সেটিও একটি মানে তার বিরুদ্ধে অবিচার করা হয়েছে, সেটিও বলছেন তারা। এবং এর মাধ্যমে যেটি বলেছি যে আগে আইনজীবীরা বলছেন যে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং আরেকটি বিষয় বলেছেন যে এর মাধ্যমে আদালত কিছুটা হলেও দায় মুক্তি কিন্তু পেয়েছে। কারণ আপনি জানেন যে এই মানবতা বিরোধী অপরাধের মামলায় ইতিমধ্যে এই যে দলটি জামায়াত ইসলামী রয়েছে সেই দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি বিএনপির কয়েকজন নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং আরও অনেকেই কিন্তু আসলে জেল হাজতে বসেই মৃত্যুবরণ করেছেন, তেমনটিও কিন্তু আমরা দেখেছি। এবং সেগুলোও কিন্তু তিনি এই কথা বলছেন, তাদের যারা রয়েছেন যারা এই মামলায় মৃত্যুবরণ করেছেন বা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারা যে ন্যায় বিচার পাননি সেটিও কিন্তু এই আইনজীবী কিন্তু বলেছেন এবং তাদের বিরুদ্ধেও যে মামলাগুলো রয়েছে সেগুলোকে তার মৃত্যুর পরেও তাদের মামলাগুলোকে রিভিউ বোর্ড করার জন্য সরকারের কাছে কিন্তু সুপারিশ করেছেন এই আইনজীবী শিশির মনির। তিনি জানিয়েছেন যে তারা যদি মৃত্যুর পর হলেও এই রিভিউর মাধ্যমে হয়তো তারা ন্যায় বিচার পেতে পারেন, এটিও কিন্তু তারা আদালতের সামনে এনেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে এটিএম আজহারুলকে ২০১৪ সালে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যে ৬টি মামলা রয়েছে সেই ৬টি মামলার ৩টি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং চতুর্থ এবং পঞ্চম মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরে আপিল করার পর একটি মামলা কিন্তু তাকে খালাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আপিলের পরে আবার তার রিভিউ আবেদন, যেটি আগে বলেছি যে রিভিউ আবেদন করার পর তাকে কিন্তু আসলে
সেই রিভিউটা মঞ্জুর করে আপিল বিভাগ। এটিও কিন্তু আসলে এই যে আদালত প্রাঙ্গণে বা বাংলাদেশের ইতিহাসে কিন্তু নতুন কোনো আপিল বিভাগে আপিল বহাল থাকার পর রিভিউ করার পর আন্তর্জাতিক অপরাধের যে মামলাগুলো সেটিও কিন্তু আবার নতুন করে রিভিউ করার যে আদেশ দেন আদালত, সেটিও কিন্তু আসলে নতুন একটি ঘটনা ছিল। এবং সেই নতুন ঘটনার প্রেক্ষিতে আজকে যে রায়টি হলো সেটিও নতুন, কারণ মানবতা বিরোধী অপরাধের মামলায় যে কয়জনেই কিন্তু এই মামলায় এই অপরাধী ছিলেন তারা বেশিরভাগই কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন বা অনেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুধুমাত্র এই এটিএম আজহারুলের ক্ষেত্রে কিন্তু এটি আসলে অন্যরকম রায় হয়েছে। এবং তারা বলেছেন যে শিশির মনির যে রয়েছেন আইনজীবী, তিনি বলেছেন যে এটা আসলে সিন্ডিকেটের একটি যে গত 15 বছর বা 16 বছরের যে শাসন আমল, সেখানে সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই মিথ্যা মামলাগুলো সাজিয়ে তারা একটি ভিন্ন রায় কিন্তু তারা দিয়েছেন। এই যারা মানবতা বিরোধী অপরাধের জড়িত ছিল তারাও এই বিষয়টি আদালতের কাছে বলেছেন। এবং সেই বিষয়গুলোর মাধ্যমে যেটি বলা হচ্ছে যে গত 16 বছরের তারা যেটি জানাচ্ছে যে 16 বছরের যে শাসন আমল, সেই শাসন আমলে যে ধরনের রায়ে বিশেষ করে ভিন্নতা দেখা দিচ্ছে বা রায়কে সরকারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে প্রভাবিত করা হয়েছে সেইগুলো কিন্তু আদালতের সামনে দৃশ্যমান করতে পেরেছেন। এটিও কিন্তু দাবি করছেন তারা। এই রায়ের মাধ্যমেই তারা বলছেন যে সেটি আসলে প্রকাশ পেয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ। 4 দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিক্কেই সম্মেলনে অংশ নেবেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছেন প্রধান উপদেষ্টার এই সফর। সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে এই দুই দেশ। জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রফতানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি চাকরি অধ্যাদেশের বাতিলের দাবিতে আজ সচিবালয় সহ সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কর্মকর্তা কর্মচারীর ঐক্য ফোরাম। সোমবার ফোরামের পক্ষ থেকে এই ডাক দেওয়া হয়। এদিকে সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আশেপাশের এলাকায় সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অধ্যাদেশের বাতিলের দাবিতে সোমবার বেলা 11টার দিকে নিজ নিজ দফতর ছেড়ে বাণিজ্য ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তারা স্লোগান দেন। এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত এবং আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। এদিকে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় অধ্যাদেশ বাতিল না করলে মঙ্গলবার সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং বুধবার কর্মবিরতি পালন করা হবে। পবিত্র ঈদুল আজহা আগামী 7 জুন অনুষ্ঠিত হবে বিবেচনায় নিয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করা শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই যাত্রার 7ম দিন হিসেবে 6 জুনে ট্রেনের আসনের টিকিট বিক্রি করা হচ্ছে আজ। যাত্রীদের সুবিধার্থে 100% আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আজ সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসনের সংখ্যা থাকছে 33,315টি। ঈদ উপলক্ষে রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এই তথ্য জানা যায়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে 7ম দিনে ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজনে টিকিট প্রত্যাশী 4টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। গুরুতর অসুস্থদের নেওয়া যাচ্ছে না হাসপাতালে। শিক্ষার্থীরা চলাচলে পড়েছে বিড়ম্বনায়, এমনকি ভেঙে যাচ্ছে বিয়ে।
একটি রাস্তা না থাকায় রাজবাড়ীর একটি গ্রামের শিক্ষার্থী সহ গ্রামবাসী পড়েছেন নানা সমস্যায়। তবে দ্রুতই রাস্তা নির্মাণে আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। শেখ মমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন। 40 বছর ধরে 700 মানুষের বসবাস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর হাজী গফুর মণ্ডল পাড়ায়। গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি অনুপযোগী থাকলেও নির্মাণ হয়নি রাস্তাটি, ফলে প্রতিনিয়ত নানা সমস্যায় পড়ছেন এই অঞ্চলের মানুষ। শুধুমাত্র এই অঞ্চলের মানুষ এই রাস্তা থেকে বঞ্চিত। মানুষ যাইতে পারে না, আসতে পারে না, এই কৃষি পণ্যগুলো হাট বাজারে নিতে পারে না। বৃষ্টি আইলেই মনে করেন যে আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায়, ইমার্জেন্সি ভাবে আমরা যে ডাক্তারের কাছে যাবো সেভাবে আমাদের পৌঁছাতে যাইতে কষ্ট হয়। এই রাস্তার জন্য আমাদের এলাকায় মনে করেন বিয়া শাদী হইতেছে না মেয়েগো, কারণ সম্বন্ধ আসলে ফিরা জায়গা। কাবিটা প্রকল্পের আওতায় 3,54,653 টাকা ব্যয়ে চলতি বছরের 31 মার্চ থেকে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও সড়ক মুখে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালীর বিরুদ্ধে, ফলে বন্ধ হয়েছে নির্মাণ কাজ। এই পাড়াটা প্রত্যেকটা লোক অসহায়, মানে স্কুলে যেতে পারে না। বন্যার সময় আমাদের ভিজে পড়ে যাইতে হয়, আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারে না, আমাদের ময় মুরব্বীরা যে কোনো অসুস্থ হলে আমরা এখানটা যাইতে পারি না। এই রাস্তাটা হলে আমাদের খুব ভালো হয়, আমরা স্টুডেন্টরা ভালোভাবে যাতায়াত করতে পারি, আমাদের খুব উপকার হয়। আমাদের এইটাই আমরা রাস্তা চাই, আর কিছু না। এলাকাবাসী বলছে বৃষ্টির সময় দুর্ভোগের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। তবে দ্রুতই সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান। এই রাস্তাটি আসলে আমরা বেশ কিছুদিন যাবৎ কাজ শুরু করেছি। এটি আমাদের যে চলমান রাস্তা ছিল সেখান থেকেই কাজ শুরু হয়েছে। শিমুল খান, মাই টিভি। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রতিনিয়ত চুরি হচ্ছে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল। বিদ্যালয়গুলোতে নিরাপত্তায় নিয়োজিত প্রহরী থাকলেও গত কয়েক মাসে উপজেলার প্রায় অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা। নিয়োগ বিধি মোতাবেক দপ্তরি কাম প্রহরীদের বিদ্যালয় রক্ষণাবেক্ষণের পাশাপাশি দাপ্তরিক কাজে সহযোগিতার কথা থাকলেও তা মানতে নারাজ সংশ্লিষ্টরা। তবে সরকারি মালামাল খোয়া গেলেও এসব ঘটনার এখন পর্যন্ত কোনো প্রকার আইনি ব্যবস্থা নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল আল মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 206টি। এর মধ্যে বিদ্যালয় রক্ষণাবেক্ষণের পাশাপাশি দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য বিভিন্ন সময়ে 98 বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগ করা হয়েছে। তাদের দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়তই চুরির মতো ঘটনা ঘটছে বিদ্যালয়গুলোতে। সম্প্রতি দপ্তরি কাম প্রহরী থাকলেও উপজেলার 36টি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে চুরির ঘটনা। চুরি হওয়া বিদ্যালয়ের মধ্যে স্টার মডেল, আদর্শ, হলদিবাড়ি, নওদাপাড়া, মনমতপুর, দক্ষিণপাড়া ও কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। উল্লেখিত ছাড়া অন্যান্য বিদ্যালয় থেকে সিলিং ফ্যান, স্পিকার, পানির পাম্প, টিউবওয়েল, ওয়াশ ব্লকের যন্ত্রাংশ সহ প্রায় $1.5 কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। তবে সরকারি মালামাল খোয়া গেলেও কোনো প্রকার আইনি ব্যবস্থা কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। দপ্তরি কাম 900 প্রহরী থাকার সত্ত্বেও আমার বিদ্যালয়ে পরপর 3 বার চুরি হয়েছে। আসার পর দেখতে পারি যে আমার মেনটা চুরি হয়েছে। অফিস রুম থেকে দুটো কাঠের বড় দুটো সাউন্ড বক্স চুরি করে নিয়ে যায়। দপ্তরি কাম প্রহরী থাকার পরও চুরির ঘটনাকে কর্তব্যে দায়িত্বহীনতা বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। তবে সংশ্লিষ্টদের দাবি, নিয়োগে নৈশ প্রহরীর পরিবর্তে দপ্তরি কাম প্রহরী থাকায় রাতে নয়, বিদ্যালয় চলাকালীন সময়কে নির্দিষ্ট কর্মঘণ্টা হিসেবে দায়িত্ব পালনের কথা জানান তারা। চুরি করলে তো আসলে বিভিন্ন প্রকারের চুরি হয়। খাওয়া দাওয়ার জন্য একটু যাচ্ছি, আমরা তো মানুষ খাইতে হবে, চা খাওয়ার জন্য যাইছি বাইরে। দপ্তরি কাম প্রহরী পদে দায়িত্বরতদের সচেতনতা বৃদ্ধিতে, উদ্বুদ্ধকরণের পাশাপাশি চুরি রোধে স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার কথা জানিয়েছেন এ কর্মকর্তা। সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আমরা সকল শিক্ষককে, বিশেষ করে প্রধান শিক্ষককে ব্যক্তিগতভাবে বা স্থানীয়ভাবে পাহারাদার নিয়োগের জন্য পরামর্শ দিয়েছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে শেষ মুহূর্তে কোরবানির পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন রংপুরের খামারিরা। এবছর এই জেলায় চাহিদার তুলনায় দ্বিগুণ পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। তবে এই বছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে কয়েক গুণ।
তাই ঈদের আগে দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশে কঠোর নজরদারির দাবি খামারিদের। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে রংপুরের খামারিরা। খামারের এসব গরু বছরখানেক আগে দেশের বিভিন্ন হাট থেকে ক্রয় করে খামারিরা শুরু করেন লালন পালন। দেশীয় পদ্ধতিতে মোটা তাজাকরণ করায় এ অঞ্চলে গরুর চাহিদা সবচেয়ে বেশি। গরু অনেক শৌখিন, সুন্দর এবং দেশি গরু আর কি এখানে, এবং প্রাকৃতিক খাবার দিয়ে গরু হলে তো আমরা ব্যবসাদাররা যারা খামার যারা তারা তো লাভজনক হতে পারবে না। খামারিরা জানান এবছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে দ্বিগুণ। তাই ঈদের আগে দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির কথা জানান তারা। এতে ন্যায্য মূল্য না পাওয়ার সংখ্যায় রয়েছেন খামারিরা। পার্শ্ববর্তী দেশ থেকে গরু ছেড়ে দেওয়া হয় বা গরু আসে অবৈধভাবে, তাই আমরা শঙ্কার মধ্যে আছি যে আসলে আমাদের যে বিনিয়োগ করেছে সেটা তার সাথে আমাদের যে খরচ হয়েছে এটা উঠলেই আমাদের কাছে আমরা মনে করি যথেষ্ট। কুরবানির ঈদকে সামনে রেখে এবার রংপুরের চাহিদার চেয়ে বেশি প্রস্তুত করা হয়েছে কুরবানির পশু, বলছেন প্রাণী সম্পদ বিভাগ। এতে জেলার চাহিদার চেয়ে বাড়তি পশুগুলো পার্শ্ববর্তী জেলাগুলোতেও সরবরাহ করা যাবে। খামারিরা সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খেয়ে এগুলো কোরবানির জন্য উপযুক্ত করে তুলেছেন। কোরবানির হাটে আমরা মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে তাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দেশের খামারিদের কথা চিন্তা করে ভারতীয় গরু যাতে প্রবেশ করতে না পারে সেজন্য প্রশাসনকে কঠোর হবার আহ্বান খামারিদের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। এবারে আমাদের খুশি। চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে চলতি মৌসুমের আম বাজারজাতকরণ। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত 25 মে থেকে পরিপক্ক, গুটি ও গোপাল ভোগ জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। পরিপক্ক আম বাজারজাত করতে পেরে খুশি চাষিরা। আর বাজারে অসাধু ব্যবসায়ীরা দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আমের জন্য অপেক্ষার প্রহর শেষ হয়েছে। পরিপক্ক হওয়ায় আম পেড়ে বাজারজাত শুরু করেছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। গত 25 মে থেকে চাঁপাইনবাবগঞ্জের রহমতপুর আমবাজারে ফিতা কেটে বেচা কেনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রশাসন। এরপর চলতি মৌসুমের গুটি ও গোপালভোগ আম বাজারজাতের মধ্য দিয়ে শুরু হয় বেচা কেনা। পরিপক্ক আম ভাঙার একটা যে পরিকল্পনা সরকারিভাবে, এটা অবশ্যই একটা ব্যবসায়িকদের জন্য, কাস্টমারের জন্য, সবার জন্য খুব ভালো একটা দিক। মৌসুমের শুরুতে 1300 থেকে 1500 টাকায় মন প্রতি দরে বিক্রি হচ্ছে গুটি আম। পরিপক্ক আম বাজারজাত করতে পেরে খুশি চাষি ও ব্যবসায়ীরা। ফরমালিন মুক্ত, কার্বাইড এবং রাসায়নিক মুক্ত যে আম সরবরাহ করবো সারা দেশব্যাপী, সেই অঙ্গীকারে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। আশা করছি সারা দেশের মানুষকে চাঁপাইনবাবগঞ্জের এই সুমিষ্ট আম, ঐতিহ্যবাহী আম আমরা ফরমালিন মুক্ত খাওয়াতে চাই ইনশাআল্লাহ। বাজারে যাতে অপরিপক্ক আম না আসে ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আড়তদার আছে বা যারা আম বিক্রেতা আছে সবাইকে আমরা মেসেজ দিয়েছি, যদি আমরা দেখি যে কেমিক্যাল যুক্ত কোনো আম আমরা পাই তাহলে আমরা আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় 37,504 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।